আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা মধুসূদন দত্তের জীবনী নিয়ে আলোচনা করব এবং আমরা মধুসূদন দত্তের পৈতৃক ভিটা সাগরদাড়ি ঘুরে ঘুরে দেখব। তো বন্ধুরা, মাইকেল মধুসূদন দত্ত 25 জানুয়ারি 1824 এবং মৃত্যু 29 জুন 1873। তো 1824 সালের 25 জানুয়ারি বাংলাদেশের যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে এক সম্ভ্রান্ত হিন্দু কায়স্থ পরিবারে মধুসূদন জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন রাজনারায়ণ দত্ত ও তার প্রথমা পত্নী জাহান্নবী দেবীর একমাত্র সন্তান। রাজনারায়ণ কলকাতার কোর্টের আইনজীবী ছিলেন। তো নাটক ও প্রহসন, দেখুন মাইকেল মধুসূদন দত্ত যে সাহিত্যকর্ম তার ভিতরে নাটক ও প্রহসন পাবো। শর্মিষ্ঠা নাটক 1859, একেই কি বলে সভ্যতা 1860, বুড়ো শালিকের ঘাড়ে রো 1860, পদ্মাবতী নাটক 1860, কৃষ্ণকুমারী নাটক 1861, মায়া কানন 1874, কাব্য কাব্যের ধরন, তিলোত্তমা সম্ভব কাব্য 1860, আখ্যান কাব্য এটি, মেঘনাদ বধ কাব্য 1861, এটি মহাকাব্য, ব্রজাঙ্গনা কাব্য 1861, এটি গীতিকাব্য, ব্রজাঙ্গনা কাব্য 1862, এটা হচ্ছে বীরাঙ্গনা কাব্য 1862, হচ্ছে পত্রকাব্য, চতুর্দশপতি কবিতা বললে এটা হচ্ছে 1866, এটা সনেট জাতীয় কাব্য। তো বন্ধুরা, আমাদের সঙ্গেই থাকুন। আজকে আমরা অনেক কিছু আপনাদের দেখাবো, অনেক কিছু দেখতে পাবেন, জানতে পারবেন। তো মাইকেল মধুসূদন দত্ত যে সাহিত্যকর্ম, প্রবন্ধ সাহিত্য একটি অন্যতম, দ্য ইংলো স্যাক্সন অ্যান্ড দ্য হিন্দু, ওয়ান পোয়েট্রি এটসেট্রা আছে। এরপরে মাইকেল মধুসূদন দত্তের যে অন্যান্য সাহিত্যকর্ম তার ভিতরে আছে হেক্টর বধ, ইংরেজি রচনা আছে কাব্য দি অপসরি, আ স্টোরি ফ্রম হিন্দু মিথোলজি, দ্য ক্যাপটিভ লেডি, ভিশন অফ দ্য পাস্ট, কাব্যনাট্য, রিজিয়া ইমপ্রেস অফ ইন্ডে অনুবাদ কাব্য, রত্নাবলী, শর্মিষ্ঠা, নীল দর্পণ অর দি ইন্ডিগো প্লান্টিং মিরর। তো এগুলো মহাকবি মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম। আমরা তার জীবনী এবং সাহিত্য সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, মহাকবির শেষ জীবন, মধুসূদনের শেষ জীবন চরম দুঃখ ও দারিদ্র্যের মধ্য দিয়ে অতিবাহিত হয়। আইন ব্যবসায়ে তিনি তেমন সাফল্য লাভ করতে পারেননি। তাছাড়া অমিত ব্যয়ী স্বভাবের জন্য তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। 1873 খ্রিস্টাব্দের 29 জুন আলিপুর জেনারেল হাসপাতালে কপর্দকহীন বা অর্থাভাবে এবং অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন এবং তাকে কলকাতার সার্কুলার রোডে সমাধি দেওয়া হয়। মহাকবি জীবনের অন্তিম পর্যায়ে জন্মভূমির প্রতি সুগভীর ভালোবাসার চিহ্ন রেখে গেছেন অবিস্মরণীয় পংক্তিমালা। তো আমরা সাগরদাড়িতে ঘুরে ঘুরে তার যে পৈতৃক ভিটা এগুলো আমরা দেখব। বন্ধুরা, ধৈর্য ধরে আমাদের সঙ্গেই থাকুন, আপনাদের খুব চমৎকার সময় কাটবে। আজকে আমরা এসেছি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে। এখানে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেছিলেন এবং এই যে আমরা এরিয়াতে এসেছি এটা হচ্ছে মধুকবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক ভিটা। এখানেই কবি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম রাজনারায়ণ দত্ত এবং মাতা জাহান্নবী দেবী। আমরা ঘুরে ঘুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক ভিটা আমরা দেখি। আপনারা সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। বন্ধুরা, কবি মাইকেল মধুসূদন দত্ত যে বাড়ি দেখুন, ওর জাদুঘর, এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক এটি সংরক্ষিত করা হয়েছে এবং এটা সংস্কার করা হয়েছে। তো 1824 সালে এই বাড়িতেই মহাকবি মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন। এখানে ঢোকার জন্য প্রবেশ মূল্য আছে এবং রবিবার পূর্ণ দিবস বন্ধ এবং সোমবার অর্ধ দিবস বন্ধ থাকে। তো এগুলো আপনারা এখানে এসে দেখতে পাবেন। এখানে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের যে কবিতার দুটি লাইন এখানে তুলে ধরা হয়েছে এবং মধুপল্লীতে আপনাদেরকে স্বাগতম জানানো হচ্ছে। তো বন্ধুরা, এখানে তার কয়েকটি ভবন আছে কবি পরিবারের। এই পুকুরটি কবি পরিবারের ব্যবহৃত পুকুর। এখানে কবি পরিবারে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র নিয়ে মিউজিয়াম বা জাদুঘর করা হয়েছে।
যশোর শহর থেকে মাইকেল মধুসূদন দত্তের দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার। বর্তমানে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাহায্যে কবির স্মৃতি নিদর্শন এবং আলোকচিত্র নিয়ে গড়ে উঠেছে। এখানে একটা জাদুঘর, দেখুন মাইকেল মধুসূদন দত্তের জীবনী সম্পর্কে একটা সংক্ষিপ্ত বর্ণনা এখানে করা হয়েছে। তো এখানে দেখুন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত রচিত সমাধিলিপি কবিতা এটা লিখে রাখা হয়েছে। তো আমরা আজকে ঘুরে ঘুরে মধুপল্লী এরিয়াটা দেখব এবং পুরা সাগরদাড়ি যেখানে যেখানে মহাকবি মাইকেল মধুসূদনের স্মৃতি আছে সেগুলো আমরা পরিদর্শন করব। তো বন্ধুরা আমাদের সঙ্গেই থাকুন, অনেক কিছু আজকে দেখতে পাবেন এবং যারা সাগরদাড়ি আসেননি তাদের জন্য এই ভিডিওটা বেশি দরকারি। তো আমরা ঘুরে ঘুরে মধুপল্লী এরিয়াটা দেখছি। তো যৌবনে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত তিনি মাইকেল মধুসূদন দত্ত নাম ধারণ করেন এবং পাশ্চাত্য সাহিত্যের দুর্নিবার আকর্ষণে ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় মনোনিবেশ করেন। তো বন্ধুরা দেখুন আমরা মহাকবি মাইকেল মধুসূদনের একটি ভাস্কর্য আমরা দেখতে পাচ্ছি। তো এটি প্রায় 1984 সালে এটি নির্মাণ করা হয়েছিল। এটি হচ্ছে শিল্পী বিমানেশ চন্দ্র বিশ্বাস নির্মাণ করেন। তো এটা মোটামুটি 84 সালের পরে 84 সাল থেকে এখানে এটা অবস্থিত আছে, এভাবে আছে। তো জীবনের দ্বিতীয় পর্বে মধুসূদন নিজের মাতৃভাষার প্রতি মনোযোগী হন। এই পর্বে তিনি বাংলায় মহাকাব্য, চতুর্দশপদী কবিতা, নাটক ও প্রহসন ইত্যাদি রচনা করেছেন। তার শ্রেষ্ঠ কীর্তি রামায়ণের উপাখ্যান অবলম্বনে অমিত্রাক্ষর ছন্দে রচিত মহাকাব্য মেঘনাদ বধ কাব্য। তো 13 বছর বয়স থেকে মধুসূদন কলকাতায় বসবাস করতে থাকেন। খিদিরপুর অঞ্চলে সার্কুলার গার্ডেন রিচ রোডে বর্তমানে কার্ল মার্কস সরণি তিনি একটি বিশাল অট্টালিকা ওই সময় নির্মাণ করেছিলেন। তো বন্ধুরা আমরা তার পৈতৃক ভিটা ঘুরে ঘুরে দেখছি। এখানেও দেখুন একটি মূর্তি স্থাপন করা হয়েছে মহাকবি, এখানে তার জীবনী সম্পর্কে লেখা হয়েছে। এরপরে দেখুন আমরা যে বাড়িটা দেখতে পাচ্ছি এটি কবি পরিবারের ব্যবহৃত মূল বাড়ি, আর দুই পাশে দুটো কাকার বাড়ি আমরা দেখতে পাবো। তো এই বসত বাড়িতে মূলত তিনি থাকতেন, বড় হয়েছিলেন। এখানে একটি মন্দির আছে, এর ভিতরে কবি পরিবারের ব্যবহৃত জিনিসপত্র নিয়ে একটি জাদুঘর গঠিত হয়েছে, এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তরাই করেছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে কবির পৈতৃক কাছারি ভবন। তো মহাকবি সম্পর্কে বিশিষ্ট ফটোগ্রাফার এবং মধু গবেষক মুফতি তাহেরুজ্জামান তিনি আমাদের কাছে কিছু তথ্য দিয়েছেন। আমরা এখন তার মুখ থেকে কিছু বক্তব্য শুনব। আধুনিক বাংলা সাহিত্যের অমর কবি মহাকবি মাইকেল মধুসূদন দত্ত তিনি বাংলা সাহিত্যে আধুনিকতার ছোঁয়া এনেছেন, যার জন্ম 1824 25শে জানুয়ারি। আর মধুসূদনের পৈতৃক বাড়ি এটা, এখানে মধুসূদন জন্মগ্রহণ করেছেন এবং তার বাল্যশিক্ষা পাশে শেখপুরা মসজিদে মুফতি লুৎফুল হকের কাছে ফার্সি এবং আরবি শিখেছেন। মধুসূদন মূলত বেড়ে উঠেছেন এবং তার কর্মজীবন শুরু করেছেন কলকাতাতে, কারণ আমাদের রাজধানী তখনকার সময় ছিল কলকাতা এবং ফার্সি ছিল আমাদের জাতীয় ভাষা, এবং ফার্সিতে দক্ষতা অর্জন করেছেন। মধুসূদন এখান থেকে যে কলকাতার লালবাজার হাই স্কুলে ভর্তি হন, সেখান থেকে হিন্দু কলেজ থেকে বিশপ বিশ্ববিদ্যালয় কলেজে, সেখান থেকে মাদ্রাজ চলে যান। মাদ্রাজ কলকাতা ফেরেন এবং কলকাতা থেকে আবার তিনি ব্যারিস্টার পড়ার জন্য লন্ডনে যান। সেখানে ব্যারিস্টারি শেষ করে ফ্রান্স হয়ে তিনি আবার কলকাতাতে ফিরে আসেন। মধুসূদনের জীবন এক বৈচিত্র্যময় জীবন। মধুসূদনের শেষ জীবনে অর্থনৈতিক কষ্ট হয়েছে, মৃত্যুর আগে তিনি অর্থনৈতিকভাবে খুব কষ্ট পেয়েছেন এবং মধুসূদন বাংলা সাহিত্যে অনেক কিছু দিয়ে গেছেন। তার কবিতা, তার মহাকাব্য, তার নাটক সবগুলি মিলিয়ে মধুসূদন এক বাংলা সাহিত্যে অসাধারণ কবি ছিলেন। বন্ধুরা
আমরা মুফতি তাহেরুজ্জামানের কথা শুনলাম। তিনি মধুপল্লীর সামনেই থাকেন, তাকে পাবেন, তার ওখানে বিপণী বিতান আছে, সেখানে আপনারা আসবেন, তিনি আপনাদেরকে যথেষ্ট সহযোগিতা করতে পারবে। তো বন্ধুরা, এবার আমরা কবির কাকার বাড়ি পরিদর্শন করছি। এটি মধুপল্লী এরিয়ার মধ্যেই অবস্থিত। তো বন্ধুরা, মা জাহান্নবী দেবীর কাছে মধুসূদনের প্রাথমিক শিক্ষার সূত্রপাত হয়। জাহান্নবী দেবী তাকে রামায়ণ, মহাভারত, হিন্দু পৌরাণিক কাহিনী ইত্যাদির সঙ্গে পরিচিত করে তুলেছিলেন। তো 13 বছর পরে যখন তিনি কলকাতায় যান, সেখানে স্থানীয় একটি স্কুলে তিনি কিছুদিন পড়ার সুযোগ পান, বা পড়ার পর সেখানে হিন্দু কলেজে, বর্তমান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, সেখানে ভর্তি হন। মেধাবী ছাত্র হওয়ায় অচিরেই মধুসূদন কলেজের অধ্যক্ষ ডিএল রিচার্ডসনের প্রিয় ছাত্র হয়ে ওঠেন। রিচার্ডসনই মধুসূদনের মধ্যে কাব্যপ্রীতি সঞ্চারিত করেন। ওই কলেজের প্রাক্তন অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডি রোজিওর সতীশানুরাগের স্মৃতিও তাকে বিশেষভাবে উদ্বুদ্ধ করত। বন্ধুরা দেখুন, আমরা পুকুরটি পরিদর্শন করলাম। এটি কবি পরিবারের মহিলা সদস্যদের ব্যবহৃত পুকুর। এটি কবির যে পৈতৃক ভিটা তার পিছনে অবস্থিত। তো আমরা ঘুরে ঘুরে তার পৈতৃক ভিটা এরিয়াটা আমরা ঘুরে ঘুরে দেখছি। তো আমরা দেখলাম যে এখানে আলোচনায় ছিলাম যে মেধাবী ছাত্র হয় অচিরেই মধুসূদন কলেজের অধ্যক্ষ ডিএল রিচার্ডসনের প্রিয় ছাত্র হয়ে ওঠেন, এবং সেখান থেকেই তিনি মূলত তার কাব্যচর্চা বা সাহিত্য চর্চা শুরু করেন। তো কলেজে তার সহপাঠী ছিলেন ভূদেব মুখোপাধ্যায়, রাজনারায়ণ বসু, গৌরদাস বসাক, চরণ সরকার প্রমুখ। এরা সবাই 19 শতকের বিশিষ্ট ব্যক্তিবর্গ হয়েছিলেন। মাত্র 18 বছর বয়সে মহাকবি হওয়ার এবং বিলেত যাওয়ার উচ্চাকাঙ্ক্ষা তার মনে বদ্ধমূল হয়ে যায়। 1843 সালে রেভারেন্ড কৃষ্ণ মোহন বন্দ্যোপাধ্যায়ের কাছে মধুসূদন খ্রিস্ট ধর্ম গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেন। ওই বছরই 8 ফেব্রুয়ারি 18 বছর বয়সে মিশন রোডে অবস্থিত ওল্ড মিশন চার্চ নামে একটি অ্যাংলিকান গির্জায় গিয়ে তিনি খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হন। তাকে দীক্ষিত করেছিলেন পাদ্রী ডিডি, তিনি তার মাইকেল নামটি রাখেন। এরপর মধুসূদন পরিচিত হন মাইকেল মধুসূদন দত্ত নামে। তো বন্ধুরা, খ্রিস্ট ধর্ম গ্রহণ করলে হিন্দু সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। রাজনারায়ণ দত্ত তাকে ত্যায্য পুত্র ঘোষণা করেন, কিন্তু তার লেখাপড়ার খরচ চালিয়ে গিয়েছিলেন। বন্ধুরা, আমরা ঘুরে ঘুরে দেখুন কবি পরিবারের যে বসত ভিটা তার এক সাইডে আমরা এসেছি। এখানেও কবির আরেকটি কাকার বাড়ি আছে। এই সব ভবনগুলো ভগ্ন প্রায় ছিল। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি সংরক্ষণ করে এবং নতুন রূপ দান করে এটা এই পর্যায়ে নিয়ে এসেছে। বর্তমানে এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এগুলো পরিদর্শন করে। তো বন্ধুরা, মধুসূদন শিবপুর বিশপ কলেজ থেকে পড়াশোনা চালিয়ে যান। সেখানে গ্রিক, লাতিন, সংস্কৃত প্রভৃতি ভাষা তিনি শিক্ষা করেন। রাজনারায়ণ দত্ত তাকে ত্যায্য করলে তার পড়াশোনার ভার কিন্তু বহন করেছিলেন। তো এবার আমরা চলে এলাম মহাকবি মাইকেল মধুসূদন দত্তের প্রসূতি স্থান। এখানেই কবি ভূমিষ্ঠ হয়েছিলেন। তো তৎকালীন হিন্দু সমাজে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে তুলসী তলায় নিয়ে আসতেন। ঠিক একই প্রক্রিয়া মহাকবির বেলায় হয়েছিল। তো আমরা সেই জায়গাটি আছি, সেই জায়গাটি দেখছি। এটি কবি পরিবারের পিছনের দিকে, অর্থাৎ তার বসত বাড়ির পিছনের দিকে। তো আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা, আরও অনেক তথ্য আমরা দিব। তো বিশপ কলেজে পড়াশোনার সময়ে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের কিছু মাদ্রাজি বন্ধুর সঙ্গে পরিচিত হন। সেই মাদ্রাজি বন্ধুর সঙ্গেই মূলত তিনি মাদ্রাজে গমন করেন। তো সেখানেও আসলে এটি কবির পারিবারিক পুকুরঘাট আমরা দেখতে পাচ্ছি। এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের যে কবিতা সেটি এখানে দেওয়া হয়েছে। মূলত বিদ্যাসাগর তাকে আইন বিষয়ে লেখাপড়া করতে সহযোগিতা করেছেন। তো মাদ্রাজে এসে তিনি একটি স্থানীয় খ্রিস্টান ও ইংরেজদের সহায়তায় তিনি একটি স্কুলে ইংরেজির শিক্ষকের চাকরি পান।
তবে বেতন যা পেতেন তাতে তার ব্যয় সংকলন হতো না এই সময়, তাই তিনি ইংরেজি পত্রপত্রিকায় লিখতে শুরু করেন। মাদ্রাজ ক্রনিকল পত্রিকায় ছদ্মনামে তার কবিতা প্রকাশিত হতে থাকে। হিন্দু ক্রনিকল নামে একটি পত্রিকাও সম্পাদনা করেছিলেন তিনি। তো বন্ধুরা, এখন আমরা এসেছি শেখপুরা জামে মসজিদ। এই মসজিদেই মহাকবি মাইকেল মধুসূদন দত্ত তার বাংলা, ফার্সি ও আরবি শিক্ষা গ্রহণ করেন। এখানে বিদ্বান ইমাম মুফতি লুৎফুল হকের কাছে তিনি শিক্ষাটা গ্রহণ করেন। এটি তার পৈতৃক ভিটা থেকে 1.5 কিলোমিটার দূরত্বে অবস্থিত শেখপুরা গ্রামে। তো বন্ধুরা, এবার আমরা দেখতে পাচ্ছি যে মধুসূদন একাডেমি। এই একাডেমির পরিচালক কবি খসরু পারভেজ এবং আরও অনেকেই এর উপর এটা বর্তমান অবস্থায় আনতে পরিশ্রম করেছিলেন। তো এখানে দেখভালের দায়িত্ব পালন করেন মোহাম্মদ শামসুর রহমান। এলাকায় তিনি সাম নামে পরিচিত। তো এখানে অনেক সংগ্রহশালা আছে। এখানে কবির জীবনী, কবির সংক্রান্ত অনেক তথ্য এখানে আসলে আপনারা পাবেন। তো আমরা শামসুর রহমানের কাছ থেকে শুনবো। মধুসূদন একাডেমির স্মৃতি সংগ্রহশালা সংরক্ষণাগার এই প্রতিষ্ঠান 1989 সালে প্রতিষ্ঠিত। দীর্ঘ এই 36 বছর আমি বিনা বেতনে এখানে এই প্রতিষ্ঠান দেখা শুরু করেছে এবং এই প্রতিষ্ঠান যারা আসে আমাদের মধুসূদন একাডেমির ভিতরে যারা ঢোকে এই স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলে তারা মধুসূদনের জীবনী সম্পর্কে সব কিছু ধারণা বুঝতে পারে। যেমন এই মধুসূদন স্মৃতি সংগ্রহশালার ভিতরে কবির বাবা মার ছবি, কবির হাতের লেখা, তার বন্ধুদের ছবি, তিনি যে কলকাতায় পড়াশুনো করেছেন, মাদ্রাজ, ফ্রান্সে যেখানে উনি গেছেন, এবং সেসব স্মৃতিগুলো এর ভিতরে সংরক্ষণ করা আছে। যে আপনারা আসুন, দেখুন, এই স্মৃতি সংগ্রহশালার সমগ্র মানুষের জন্য উন্মুক্ত। আসলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। বন্ধুরা, আমরা চলে এলাম মাইকেল মধুসূদন কালচারাল একাডেমি ও মধুমঞ্চ, জেলা পরিষদ যশোর। এখানে প্রত্যেক বছর তার 25 জানুয়ারি তার জন্মবার্ষিকী পালন উপলক্ষে অনুষ্ঠান করা হয়। বিশাল অনুষ্ঠান এখানে হয়, অনেক লোকের সমাগম ঘটে, প্রায় 10-12 লক্ষ লোক এখানে সমবেত হন। বিভিন্ন জ্ঞানী, গুণী, মেধাবী, দেশবরেণ্য ব্যক্তিবর্গ এখানে এসে অনুষ্ঠান পরিচালনা করেন, অনুষ্ঠানে কথা বলেন এবং অনুষ্ঠান পর্যবেক্ষণ করেন। তো বন্ধুরা, যে আলোচনায় ছিলাম যে মাদ্রাজে আসার কিছুক্ষণ পরেই মধুসূদন রেবেকা ম্যাকটিভিস নামে এক ইংরেজি যুবতীকে বিবাহ করেন। তো এই দাম্পত্য জীবন ছিল 8 বছর। এই 8 বছর দাম্পত্য জীবনে মধুসূদনের 2 পুত্র এবং 2 কন্যার জন্ম হয়। তারপরে মাদ্রাজ জীবনের শেষ পর্বে রেবেকার সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপরে আমরা দেখুন কপোতাক্ষ তীরে চলে এলাম। এখানে ডাকবাংলো স্থাপন করা হয়েছে। এর আগেও ছিল, কিন্তু সেটা পুরাতন হয়, ভেঙে নতুন করে করা হয়েছে। বন্ধুরা, সাম্প্রতিক সময় আপনারা যারা এখানে আসেননি, আপনারা এখানে আসলে এটা দেখতে পাবেন এবং খুব তাড়াতাড়ি এটা সাধারণের জন্য উন্মুক্ত করা হবে। তো মহাকবি মাইকেল মধুসূদন দত্তের রেবেকার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরে তিনি অল্পকাল পরে মধুসূদন মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজের কোনো এক শিক্ষকের কন্যা হেনরিয়েটা সোফিয়া নামক এক ফরাসি তরুণীকে বিবাহ করেন। তো বন্ধুরা, দেখুন মহাকবি মাইকেল মধুসূদন দত্তের খুব বড় একটি মূর্তি এখানে স্থাপন করা হয়েছে, তার হাতে একটি বই। এটা এখানকার সৌন্দর্য বৃদ্ধি করেছে। এখানে হাজার হাজার দর্শনার্থী আসেন এবং কবির পাশে দাঁড়িয়ে ছবি তোলেন। তো বন্ধুরা, হেনরিয়েটা তার শেষ জীবন পর্যন্ত ছিলেন
সারা জীবনের সঙ্গিনী ছিলেন তিনি। তাদের নেপোলিয়ান নামক এক ছেলে এবং সরিষা নামক এক মেয়ে ছিল। তার বংশধরদের মধ্যে অন্যতম হলেন বিখ্যাত টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ। এরপর মহাকবি মাইকেল মধুসূদন দত্ত দ্য ক্যাপটিভ লেডি বন্ধু গৌরদাসকে উপহার পাঠালে গৌরদাস সেটিকে জেইডি বেতনের কাছে উপহার হিসেবে পাঠান। এখানে আমরা একটা পিকনিক শেড দেখতে পেলাম। এখানে অনেকেই এসে পিকনিক করেন বা পিকনিক করার উপযুক্ত জায়গা এটা। এরপরে দেখুন যে মধুসূদনের জীবদ্দশায় এই বাদাম গাছটি এখানে ছিল, সাম্প্রতিক সময়ে ঝড়ে এটি ভেঙে পড়েছে, তো এভাবে এটা রাখা হয়েছে স্মৃতিচিহ্ন হিসাবে। আমরা এবার কপোতাক্ষের তীরে যাচ্ছি, কপোতাক্ষের দিকে যাচ্ছি বন্ধুরা। তো সেই কবির স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদ, এই নদীটা অনেক বড় ছিল। ভিউয়ার্স, আমার পিছনে দেখতে পাচ্ছেন কপোতাক্ষ নদ, কবির স্মৃতি বিজড়িত এই নদ। এই নদ নিয়ে কবি অনেক কবিতা লিখেছেন, তিনি অনেক চিন্তা করতেন এই নদ নিয়ে। আজকে আমরা সেই কপোতাক্ষ নদের তীরে দাঁড়িয়ে আছি। আমরা ঘুরে ঘুরে এই কপোতাক্ষ নদের বর্তমান অবস্থাটি দেখব। চলুন আমরা ঘুরে ঘুরে এই কপোতাক্ষ নদের অবস্থাটা দেখব। বন্ধুরা, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এই নদী নিয়ে অনেক চিন্তা করতেন, নদীকে খুব ভালোবাসতেন। নদীর পাশে তার অনেক সময় কেটেছিল শৈশব কৈশোর, সেগুলো তার লেখায় আমরা দেখতে পাই। আমরা সেই কপোতাক্ষ নদটি ঘুরে ঘুরে দেখছি। এই তীরটি বাঁধানো ছিল না, নতুন করে সুন্দর করে বাঁধানো হয়েছে। এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসেন, নদীতে নৌকা ভ্রমণ করেন এবং নদীর দুপাশে যে উন্মুক্ত বাতাসে বসেন। খুব ভালো লাগবে, আপনারাও আসুন, এখানে দেখতে পাবেন। মহাকবি মাইকেল মধুসূদন সম্পর্কে জানতে পারবেন, সাথে সাথে কপোতাক্ষ নদ সম্পর্কে ধারণা আসবে এবং কপোতাক্ষ নদের বর্তমান অবস্থা আপনারা দেখতে পাবেন। তো কবি ইংল্যান্ডে আইন বিষয়ে পড়াশোনা করতে গিয়েছিলেন, কিন্তু সেখানে আবহাওয়া এবং বর্ণবাদিতার কারণে বেশি দিন ইংল্যান্ডে থাকেননি। তারপর তিনি 1860 সালে ফ্রান্সের ভার্সাই নগরীতে চলে যান, কিন্তু তার আর্থিক অবস্থা ছিল খুব খারাপ। একমাত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্য তিনি তার আইন বিষয়ে পড়াশোনা শেষ করে ভারতে আসতে সক্ষম হয়েছিলেন, কিন্তু তিনি কখনোই কলকাতায় তার লেখাপড়াকে কাজে লাগাননি, কিন্তু দারিদ্রতার জন্য মৃত্যুবরণ করেন। এভাবেই মহাকবি মাইকেল মধুসূদন দত্তের অকাল মৃত্যু ঘটে। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য এবং আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।